হ্যালো এভরিওয়ান, শুরু করছি উপন্যাস দি সাইলেন্ট মেনুর লেখিকা ডায়না ইমরোজ লাকি, ভয়েস বাই রবি, পর্ব 7। সন্ধ্যায় গ্রামের মানুষ আনাগোনা করে, আর গ্রাম সন্ধ্যার পরে এখানকার মেয়েদের বাইরে বের হওয়া নিষিদ্ধ। এরপর যদি দেখে ফেলে কোনো পুরুষের সাথে, তবে তো শাস্তি পেতে হবে। ফারদিনা ভেবে বলল, তাহলে রাত বাড়লে আসবে, যখন সবাই যে যার ঘরে চলে যায়। কিন্তু আমি আসবো কেন? আমি খাজনার ব্যাপারে আব্বার সাথে কথা বলবো, আতিফ ভাইয়ের সাথে কথা বলবো। ওনারা কি সিদ্ধান্ত জানায় সেটা তোমাকে জানাতে হবে না? বলে থামতেই ফারদিনার চোখ পড়ে তাদের বাড়ির পাশের সরু পথের দিকে। কেউ অশ্বপ চেপে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির সামনে এসে অশ্বপ রেখে দেয়। ফারদিনা ও সুফিয়ান দৃশ্যটি দেখে সেদিকে এগুলো আড়ালে থেকে। সুফিয়ান বলল, আতিফ ভাই হয়তো না সেই, কিন্তু ভাইয়া এত রাতে কোথায় গিয়েছিল আর কিসের জন্য? হয়তো গুরুত্বপূর্ণ কাজে এসেছিল, বলল সুফিয়ান। আদিপ উসখুস হয়ে এদিক ওদিক তাকিয়ে একজন অনুচরীকে কিছু দিল। এরপর বাড়ির ভেতরে প্রবেশ করে। ফারদিনা বলল, ভাইয়া ভয় পেয়ে আছে কেন? আব্বার জন্য নাকি অন্য কারণ? সুফিয়ান আদিপের দিকে চেয়েই রইল। ফারদিনার পাশে এসে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ানো। দুজনের মুখমণ্ডল পাশাপাশি। ফারদিনা কোমল দৃষ্টিতে সুফিয়ানকে দেখল। চাঁদের আলোয় সুফিয়ানের চোখ দুটো যেন জল করছে, মায়াবীও দেখাচ্ছে বটে। সুফিয়ান আদিবের ধ্যান ছেড়ে বলল, আমরা যেতে হবে, আজ চলি। ফারদিনা বলল, আগামীকাল কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো, আমার সুযোগ হলে আসবো, বলে সুফিয়ান চলে যায়। চাঁদের আলো ধরে পথ চলতে শুরু করলো সে। যেতে যেতে কুয়াশায় হারিয়ে গেল। ফারদিনা চেয়ে রইল যতক্ষণ না হারিয়ে গেল তার ছায়া। রাতের নরম আধারে ফারদিনা ঘরে ফিরল। চাঁদের আলো জানলা বেয়ে ঘরে ঢুকছে। পর্দার ফাঁক দিয়ে বাতাস ঢেউ খেলছে। চারিদিকে মশাল এর আলো ছড়িয়ে আছে। সোনালি আলোয় আবৃত চারিদিক। ফারদিনার টেবিলের উপর যেন কিছু ঝলমল করছে, এক টুকরো কাপড়ে মোড়ানো কাগজ। ফারদিনা কৌতূহল ভরে সেটা খুলে দেখল। কিছু অক্ষর, অচেনা অর্থ অথচ ভয়াবহভাবে স্পষ্ট। যার উপর ভরসা রাখছ সেই তোমার সবচেয়ে বড় বিপদ। মুহূর্তে তার বুকের ভেতর এক ঠান্ডা শীতলতা নেমে এলো। কে লিখলো এই কথা? বাড়ির কেউ নাকি অন্য কেউ, যে অন্ধকারের ভিতর থেকেও তার নিঃশব্দ ভয়গুলো চিনে ফেলেছে? ফারদিনা চিঠিটি রেখে দিল খাটের নিচে। বাইরে কুকুরের ঘেউ ঘেউ ভেসে এলো, যেন অজানা কাউকে তাড়াচ্ছে। জানলার পাশে ছায়া নড়ে উঠল একবার। ফারদিনা চমকে উঠে জানলা বন্ধ করে দিল। তখন অদৃশ্যভাবে যেন একটি কণ্ঠ ভেসে এলো, যাকে তুমি নির্ভরতা ভাববো, সে হয়তো তোমার পতনের শুরু। ফারদিনা কম্পিত কণ্ঠে ফিসফিস করে বলল, চিরকুটের ভয়ের জন্য এরকম হচ্ছে, কিন্তু ওটা দিল কে? ফারদিনা শুতে যাবে, বিছানা ঠিক করলো। ঠিক তখনই তার ঘরের বাইরে থেকে মনে হলো কেউ দৌড়ে গেল। ফারদিনা হাত থেকে বালিশটা রেখে দিল। এরপর সতর্কে তার ঘরের দরজাটা হাট করে খুলল। কিছু অনুযায়ী হন্তদন্ত হয়ে ছুটে 3য় তলার দিকে যাচ্ছে। ফারদিনার খটকা লাগলো। কৌশলে সেও অনুসরণ করল। বাড়ির 3য় তলায় সচরাচর কেউ যায় না, অর্থাৎ যেতে দেওয়া হয় না কাউকে। সবসময় অনুযায়ীগণ পাহারা দেয়। রশিদ তালুকদারের করা নির্দেশ, বাড়ি কেউ কেঁদে মরে গেলেও যেন 3য় তলায় কখনো না যেতে পারে। কিন্তু আজ ফারদিনা যেতে যেতে দেখলো কোনো পাহারাদার নেই। পুরনো প্রাসাদ ঘিরে বর্তমান জমিদার বাড়িটি দাঁড়িয়ে আছে। প্রাসাদ শব্দটি এখান থেকে বিলীন হয়ে গেলেও প্রাসাদের ভেতরের অলিগলি পরিবর্তন হয়নি। এটি এমন একটি প্রাসাদ ছিল যার এক প্রান্ত থেকে ভেতরে প্রবেশ করলে সে রাস্তা হারিয়ে ফেলত। শত্রুদের শেষ করার জন্য প্রাসাদের ভেতরেই বিপজ্জনক পথ তৈরি করে রাখা হয়েছিল। শত্রুরা পথ হারিয়ে যখন ছোটাছুটি করবে, তখন গরম তেলের মধ্যে পড়ে যেত। এটা একটি ফাঁদ ছিল। কিছু পথ অন্ধকার, এতটাই অন্ধকার যে এখানে শত্রুরা পৌঁছালে নিজেদের মধ্যে নিজেরা খুনোখুনি শুরু করে দিবে। এর কারণ, শত্রুদল মনে করবে প্রাসাদের কোনো রক্ষী বোধহয় তাদের আক্রমণ করেছে। ফারদিনার মুখে একটা চাদর পেঁচিয়ে 3য় তলার সরু পথে এগোচ্ছে। চারদিকে পাথরের দেওয়াল, তবে এই পথ অন্ধকারে মশাল জ্বলছে দেয়ালে দেয়ালে। ফারদিনার ভয়ও করছে।
পাথরের আঁকাবাঁকা পথ পেরিয়ে একটা গোপন ঘরের দিকে নজর পড়ল। ওখানে সমস্ত অনুযায়ীগণ ঘেরাও করে রেখেছে কিছু একটা। ফারদিনার কৌশলে ঘরটির পাশে গেল। ঘরটিতে আরিফ, রায়ান এবং সায়েম উপস্থিত। একজন অচেনা লোককে অনুযায়ীরা পাকড়াও করে ধরে রেখেছে। লোকটির চোখে মুখে আতঙ্কের ছাপ, তার মুখে কালো মুখোশ পরা, পাশে একটা পাথরের ঢাকনার মতো। রায়ান তখন অনুযায়ীদের আদেশ দিল, ওর মুখোশ খুলে ফেলো, এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেলো। রায়ানের কণ্ঠ যেন গর্জন। অনুযায়ীগণ তাই করল। প্রথমে লোকটির মুখ থেকে কাপড় সরিয়ে ফেলল, এরপর কূপের ঢাকনা সরিয়ে ফেলল। কূপের মধ্যে কুমিরের মাথা দেখা গেল। ওরা যেন মানুষের দেহ চাইছে, প্রচণ্ড খিদে। ফারদিনা ভয়ে চুপসে গেল এরকম দৃশ্য দেখে। আরিফ বলল, চাপা দিতে, আজ ও হবে কুমিরের খাবার বলে দাঁত বের করে হেসে উঠল। সায়েম তখন আরও খুশির সঙ্গে বলল, আদিব ভাই থাকলে নিশ্চয়ই দয়া দেখাতেন। এরপর আবারও হেসে উঠল। ওরা যেন খুব আনন্দ পাচ্ছে। ফারদিনার চোখে দেখা এটাই যেন সবচেয়ে ভয়াবহ দৃশ্য, যা আগে কখনো দেখেনি সে। কিন্তু অসহায় লোকটির প্রাণ ওরা কেন কেড়ে নিতে চাইছে? কি অন্যায় তার! ফারদিনার খুব ইচ্ছা করছে অসহায় লোকটিকে বাঁচাতে, কিন্তু তা অসম্ভব। সায়েম বলল, ভাই আগে ওর হাত কেটে কুমিরদেরকে দাও, এরপর মুন্ডু দিলেই হবে বলে আবার হাসল। রাতের ভয়াবহ রূপ যেন তাদের। দিনে তারা রশিদের সামনে এমনভাবে থাকে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, নাকি রশিদও জানে সব। ফারদিনার ভেতরে প্রশ্ন জমল। রায়ান তখন হাতে একটা চাপাতি নিয়ে এগিয়ে আসলো লোকটির দিকে। অনুচারীকে বলল, ওর দুহাত দুদিকে টেনে ধর। ছোট ভাই আবদার করেছে যে তোর হাত আগে কাটি। এটা তো মানতেই হবে, তাই না? কথাটা শুনে সায়েম মনের সুখে হেসে উঠল। ফারদিনা শুধু চেয়ে চেয়ে দেখল। অচেনা লোকটি ভয়ে কাতরাচ্ছে। বয়স হবে আনুমানিক 45। মোটা তাজা শরীর, তার ভয়ের ছাপ তার দু চোখে নেমে এসেছে। কিন্তু লোকটি কিছু বলতে পারছে না। রায়ানের কোনো মায়া হলো না ওর প্রতি। সে চাপাতির কোপে লোকটির এক হাত ছিনিয়ে নিল। লোকটি তখন চিৎকার করতে শুরু করলো, যন্ত্রণায় ছটফট শুরু করলো। ফারদিনা তার মুখ চেপে ধরল, তার চোখে ভয়, আতঙ্ক। রায়ান হাতটি নিয়ে কুমিরদের দিকে ছুঁড়ে দিল, এরপর লোকটির অপর হাতটি কাটল। লোকটি তখন নিচে লুটিয়ে পড়ে ছটফট করতে শুরু করলো। আরিফ তখন বলল, ওকে আর চাপাতে আঘাত করিস না, কষ্ট হচ্ছে, তার চেয়ে কুমিরের মুখে দিয়ে দে, ওরা খাক, তাজা মানুষ। কথাটা শুনে সায়েম হেসে উঠল। আরিফের কথার রেশ টেনে সায়েম বলল, ভাই, ওকে কুমিরের কূপে ফেলে দাও, তাজা মানুষ পেয়ে ওরা ভীষণ আনন্দ হবে। দাও দাও বলে সশব্দে হেসে উঠল সায়েম। রায়ান তখন হাত থেকে চাপাতিটা ফেলে দিল, এরপর কাতরানো লোকটিকে তুলে কূপের মধ্যে ফেলে দিল। সবাই আনন্দে মেতে উঠল, কিন্তু এই আনন্দ কিসের তা ফারদিনার কাছে অজানা। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। স্বপ্ন না সত্যি বুঝতে পারছে না, সব কিছু অবিশ্বাস মনে হচ্ছে তার কাছে। ফারদিনার চোখগুলো মার্বেল পাথরের মতো হয়ে গেল, অবশ হয়ে গেল পা। তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, কি করছিস তুই এখানে? হঠাৎ কারো কণ্ঠস্বর হয়ে ফারদিনা চমকে উঠল। পেছনে ঘুরে দেখল আদিব। ফারদিনা আদিবের সম্মুখীন হয়ে ফিসফিসে বলল, ভাই, তোমার সাথে কথা আছে আমার বলে ফারদিনা আদিবের হাত ধরে নিয়ে গেল তার ঘরে। ফারদিনা ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। নিজেকে কোনোভাবে সামলে নিল। আদিব বরাবরই শান্ত, চুপচাপ। সে একটা চেয়ারে বসে, এরপর একটা সিগারেট বের করলো, শরীরে ধরিয়ে ধোয়া ছেড়ে বলল, কি হয়েছে? আর তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? ফারদিনা আদিবের পায়ের কাছে বসলো, এরপর বলল, আমি হাঁটতে হাঁটতে ওই গোপন ঘরে চলে গিয়েছিলাম, কিন্তু ওখানে যা ঘটলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। কি দেখেছিস? নীরব প্রশ্ন আদিবের। ওই গোপন ঘরে একটা লোককে নৃশংসভাবে হত্যা করেছে আমার 3 ভাই মিলে। ওই ঘরের কুয়োতে কুমির ছিল। কুমিরের খাদ্য কি মানুষ হতে পারে ভাই? ফারদিনার প্রচুর কষ্ট হলো। আদিব দৃষ্টি সরিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল, এরপর তীক্ষ্ণ চোখে জবাব দিল, যা দেখেছিস ভুলে যা, তোর আর আমার কিছুই করার নেই। আমিও জানি না ওরা কুমিরের খাদ্য হিসেবে মানুষ কেন বেছে নিয়েছে। মানুষের থেকে কি কুমিরের বেঁচে থাকা বেশি মূল্যবান? আদিব দীর্ঘশ্বাস ফেলল।
নিজের জীবন রক্ষা করার জন্য কখনো অন্যেরকে স্বার্থপরের মতো বিপদের মুখে ঠেলে দিতে হয়, কখনো জীবন কেড়ে নিতে হয়। এর মানে? ফারদিনা উঠে দাঁড়ালো। আবিদও উঠে দাঁড়ালো, পায়চারি করতে করতে জবাব দিল, তুই তো জানিস আমরা যেখানে অবস্থান করছি এটা একটা প্রাসাদ ছিল, যে প্রাসাদের নাম দেওয়া হয়েছিল সাইলেন্ট ম্যানর। নামটি দিয়েছিল ব্রিটিশ একজন যোদ্ধা। ওনারা এই অঞ্চলটি যখন দখল করতে আসে তখনই প্রাসাদটি চোখে পড়েছিল সর্বপ্রথম। আশ্চর্য বিষয় ছিল, এই প্রাসাদটি যিনি তৈরি করেন তিনি ছিলেন রাজা সিরাজউদ্দৌলার পূর্ব তৃতীয়তম বংশধর। উনি এমনভাবে এটি তৈরি করেছিলেন যাতে বাইরে থেকে শত্রু বাহিনী দেখে বুঝতে পারে ভেতরে কেউ নেই। প্রাসাদ ফাঁকা, শুনশান, নিস্তব্ধ এবং ওদের যেন রহস্যময় মনে হয়। আর ওরা ভেতরে এলে আক্রমণ করত। আর ওরা যখন প্রাসাদের ভেতর প্রবেশ করতে চাইতো তখন ওদের একটি চামড়া সেতু পাড়ি দিতে হতো, এবং ওরা যখনই সেতুতে পা রাখত তখন অপর প্রান্ত থেকেও সেতুর দড়িটি কেটে দেওয়া হতো। আর ওরা সেতুর নিচে অবস্থিত পরিখার মধ্যে পড়ে যেত। পরিখার ভেতর থাকতো কুমির ওদের খেয়ে ফেলতো। ব্যাস, শত্রু শেষ। আদিব সিগারেট ফেলে দিল। ফারদিনা আশ্চর্য হয়ে বলল, তারা নেই আজ বহু বছর, কত সময় তা আমরাও বলতে পারবো না। কিন্তু সেই রাজার কি হয়েছিল যিনি এই প্রাসাদটি তৈরি করেছিলেন? তো মারা গেছে। এরপর তার ছেলের বংশধর, সেই বংশধরের নতুন বংশধর হতে হতে একসময় পতন ঘটে। এরপর জমিদার বংশ দখল করে এই প্রাসাদ বদলে হয় জমিদার বাড়ি। কিন্তু সেই পূর্বের ঘটনার সাথে আজকের ঘটনার সংযোগ কোথায়? আতিফ ফারদিনার কাছে এলো, তাকে খাটের উপর বসিয়ে নিজেও সামনে বসলো। এরপর বলল, সংযোগ আছে। সাইলেন্ট ম্যানর এর মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেও প্রাসাদের কাঠামো কিন্তু আগের মতোই আছে। শুধু পরীক্ষার বিষয়টি বদলে গেছে। সেই কত আগের কুমির কি এখনও বেঁচে আছে? অবশ্যই না। সেই ফাঁদ অর্থাৎ কুমিরের পরীক্ষা এখন মাত্র একটা আমাদের ভাষায় পুকুর। ফারদিন এবার একটু বিরক্তিতে প্রশ্ন করল, তাহলে ওই গোপন ঘরে কুমিরের কূপ কীভাবে আসলো? এই তো, এবার সঠিক প্রশ্ন করেছিস। শোন, পূর্বের রাজাদের ফাঁদের কথা আমাদের আব্বা এবং আমাদের 3 ভাই যখন জানে তখন কুমিরের জন্য একটা কূপ তৈরি করে। আমাদের বাড়িটির ভেতরে একটা ফাঁদ আছে, কুমিরের ফাঁদ। শত্রুপক্ষ যদি কখনো আমাদের আক্রমণ করতে চায় তখন ওরা ঠিক রাজার শত্রুদের মতোই মরবে। কিন্তু ওদের যে মানুষ খেতে দেওয়া হয় এটা কি আব্বা জানে? না, আব্বা এই বিষয়ে কিছুই জানেন না। ফারদিনা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, সেই ফাঁদে যদি কখনো আমি পড়ে যাই? কোনো সুযোগ নেই, কেননা সেই ফাঁদ তৈরি করা হয়েছে ব্যতিক্রম গোপন পথের জন্য। আমরা সবসময় আমাদের পথে চলাফেরা করি, কিন্তু শত্রুপক্ষ সবসময় ব্যতিক্রম পথ খোঁজে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য। ভাই, মানুষ কেন পশুদেরও তো কুমিরের খাবার হিসেবে দেওয়া যায়। দীর্ঘশ্বাস এলো আদিবের। বলেছিলাম, কিন্তু কুসংস্কার ওদের এসব করতে বাধ্য করেছে। একজন জ্যোতিষী ওদের বলেছে কুমিরকে যদি মানুষের মাংস খাওয়ায় তবে শত্রুপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আদিব থেমে আবার বলল, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না, তবে আমার বাধা দেওয়ার অধিকার নেই। আব্বাকে আমি জানাবো, এই অন্যায় আমি হতে দিতে পারি না। না বোন, বাধা দিল আদিব, আমরা দুর্বল, আমরা হেরে যাব, ওদের সাথে আমরা লড়াই করতে পারবো না। অনুরোধ, তুই যা দেখেছিস ভুলে যা, আব্বা এসব জানতে পারলে ভেঙে পড়বে। তুই কি এসব চাস না? মাথা নাড়ালো ফারদিনা, তার চোখ বেয়ে জল পড়ল। আদিব ফারদিনার চোখের জল মুছে দিল, তাকে বুকে আঁকড়ে ধরে বলল, আমি আর কিছুই চাই না, শুধু এতটুকু চাই তোকে একটা সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দিব। এই পাপের রাজ্যে তোকে রাখবো না। ফারদিনা উচ্চসিক্ত নয়নে বলল, আমি তোমাকে নিষ্ঠুর মানুষগুলোর কাছে ফেলে রেখে কখনোই যাব না ভাই। আমি তোমাকে ভালোবাসি। কখনো ভালোবাসার জন্য দূরে যেতে হয় জানিস তো। ফারদিনার কিছু বলল না, শুধু দৃষ্টি নিচু করে রাখলো। ঠিক সেই মুহূর্তে তার মনে পড়ল আদিব কিছুক্ষণ আগে কোথায় গিয়েছিল। খুব উদ্বিগ্ন ছিল সে, যার শরীরের ভঙ্গিতে প্রকাশ ছিল। কিন্তু কেন? ফারদিনা যেন কোনো প্রশ্ন চেপে রাখতে পারে না। সে এখনই প্রশ্ন করলো, আচ্ছা ভাই, তুমি কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিলে? না মানে, আমি দেখেছি তুমি খুব তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকেছিলে আর এক অনুচারীকে কিছু দিয়েছো।
আদিব কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ল। এবার বসা ছেড়ে উঠে বসে নরম কণ্ঠে জবাব দিল, একজন অসহায়কে সাহায্য করতে গিয়েছিলাম। তুই তো জানিস আব্বা এসব পছন্দ করে না, তাই লুকিয়ে যাই, আর অনুচারী দেখে ফেললায় ওকে কিছু স্বর্ণ মুদ্রা দিই। ফারদিনা আনন্দিত হয়, আমি জানি ভাই, এই কঠিন নিয়মের বাইরে গিয়ে তুমিই পারবে অন্যায়ের প্রতিবাদ করতে। আদিব কাঁধের উপর থেকে ফারদিনার দিকে তাকায়, এরপর ঘর ছেড়ে বেরিয়ে যায়। ফারদিনা মনে পড়ে রাখালের কথা, সে বলেছিল আদিবের কথা, তাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক তা জানার আগ্রহ প্রকাশ করলো সে। এসব ভাবতে আদিবের ঘরের দিকে রওনা হয় ফারদিনা। তার ঘরের সামনে পৌঁছে দেখে দরজা হাট করে খোলা। ফারদিনা অনুমতি না নিয়েই ঘরে প্রবেশ করে। আদিব ঘরে নেই। ফারদিনা একটু বিস্মিত হলো। ঘরের ভেতরে আরও একটি ঘর, সেখানে ফারদিনা গিয়ে দেখলো আদিব হাতে মোমবাতি নিয়ে একটা পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। ফারদিনা দৃঢ় চোখে দেখলো পেন্টিংয়ের দিকে। কৃষ্ণপুর গ্রামের অন্যতম জমিদারের মেয়ে নূরজাহানের পেন্টিং। বলা হয় কৃষ্ণপুর গ্রামে তার মতো সুন্দরী নারী আর নেই। কিন্তু আদিব তাকে দেখছে কেন প্রশ্ন জেগে ফারদিনার মনে। সে ডাকলো আদিবকে, ভাই। আদিব বিস্ময়ে ঘুরে তাকালো। সে ফারদিনার উপস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। দ্রুত ঘরটি থেকে বেরিয়ে গেল। হাতের মোমবাতিটা টেবিলের উপর রাখলো। এরপর ইজি চেয়ারে বসে আদিব। ফারদিনা তার পাশে গিয়ে দাঁড়ায়। তুই হঠাৎ এখানে কেন? আদিব জিজ্ঞেস করলো। এরপর একটা সিগারেট ধরালো। ভাই, নূরজাহানের ছবি তোমার কাছে কীভাবে আসলো? ওকে তুমি কেন দেখছিলে? আদিব কণ্ঠে খাদে নামে বলল, তোর কাছ থেকে তো কিছুই লুকাই না, আজও লুকাবো না। নূরজাহান সে যেন আধার রাতের জোনাকির মতো। কৃষ্ণপুর গ্রামের অন্যতম সুন্দরী নারী। গ্রামের সব পুরুষই তার জন্য পাগল ছিল। ওর বাবার সাথে আমাদের একসময় শত্রুতা ছিল। একবার বড় ধরনের ঝামেলা হয় পাটের ব্যবসা নিয়ে। সেই সময় দুই পক্ষ মিলে একটা সভার আয়োজন করেছিল, কিভাবে সমস্যার সমাধান করা যায়। আর সেখানে আমি নূরজাহানকে দেখেছিলাম। ওর রূপে মুগ্ধ হয়ে যায়। জীবনে প্রথমবার যেন কারোর উপর এতটা মুগ্ধ হই। এরপর সেদিনের সবাই আমি ওর জন্য আমাদের পরাজয় মেনে নিই। বিষয়টি নূরজাহান বুঝতে পেরেছিল, কারণ দোষ ওদের ছিল। এতটুকু বলে থেমে গেল আদিব। তারপর কি হলো? সময় সুযোগ করে নূরজাহানকে আমার মনের কথা বলে দিই। নূরজাহান বলে সে ভেবে ওর সিদ্ধান্ত জানাবে। আমি অপেক্ষায় রইলাম। ওর সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে থাকতে আরও ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ভালোবেসে ফেলেছিলাম ওকে অনেক। থেমে গভীর শ্বাস ছাড়লো আদিব। সিগারেটে লম্বা করে টান দিল। তারপর আমি ঠিক 2 সপ্তাহ পর ওদের গ্রামে যাই। গিয়ে জানতে পারি মিশরের এক নাবিকের সাথে ওর বিয়ে হয়ে গেছে। তারপর কেটে গেল 9টি বছর, আর ওর সাথে আমার দেখা হয়নি, আজও না। গ্রামটি কোথায়? আর তাদের জমিদারি এখন আছে? এখান থেকে অনেকটা দূরে। আগের মতো আর ওদের গ্রামে কেউ নেই, জমিদারিও নেই। আমাদের আলিমনগর ওর গ্রামটিতে এখন সবার বসবাস। আর এখানকার জমিদারির সমস্ত ক্ষমতা আমার আব্বার। থেমে আদিব কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, জানিস এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি কিসে? আদিব ফারদিনার দিকে তাকিয়ে বলল, এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি হচ্ছে কারোর প্রেমে পড়া। আর সবচেয়ে কঠিন মুহূর্ত হচ্ছে নিজের শখের মানুষটিকে অন্যের সাথে ভাবা। ফারদিনা চুপচাপ। আদিব সিগারেট মাটির একটি পাত্রে ফেলে দিল। এরপর ফারদিনার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমার ভালোবাসা সত্য ছিল, কিন্তু ভালোবাসার মানুষটি ভুল ছিল। কিন্তু আমি চাই তুই কারো প্রেমে পড়, সঠিক এবং সৎ কারো। তোর সুখটা আমি দেখতে যাই। দিন ফুরিয়ে সকালের সূর্যটা যেন সবই উকি দিল। আকাশে তখন হালকা রোদ উঠেছে। গাছের পাতায় শিশিরের ফোঁটা ঝুলছে যেন রূপোর দানা। জমিদার বাড়ির সামনের পুকুর ঘাটের ঢেউগুলো ধীরে ধীরে কুলে এসে লাগছে। বাড়ির ভেতরে বড় উঠোনে মাটির ঘ্রাণ ভাসছে। দাসীরা ঝাঁটা হাতে উঠোন পরিষ্কার করছে। ঝাঁটার শব্দে হালকা ধুলো উড়ে এসে আলোয় মিশে যাচ্ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে চাল ধোয়ার ছলাৎ শব্দ, সঙ্গে ভাজার গন্ধ। মনে হয় ঘি আর পেঁয়াজের গন্ধ একসাথে মিশে গেছে। রশিদ তালুকদার বারান্দায় বসে আছে, এক হাতে চা, অন্য হাতে সিগারেট। দূরে দাসরা মাথা নিচু করে সালাম জানাচ্ছে।
দোতলা থেকে তার বড় ছেলে ব্রায়ান এলো। সাদা পাঞ্জাবি পায়জামা পরা, চোখে শান্ত ভাব। সে রশিদকে পায়ে সালাম করলো, তারপর পুকুরের দিকে হাঁটলো, যেন সকালের নিস্তব্ধতা ভাঙতে চাইল। পাশের কোন ঘর থেকে মৃদু হারমোনিয়ামের সুর ভেসে আসছে। ফারদিনা গাইছে আগের সময়ের প্রাচীন ব্রজবল্লী গান। ছোটবেলা থেকেই ফারদিনার গানের প্রতি ছিল বেশ টান। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে সে। গতকাল রাতের দৃশ্য সে ভুলতে চাইছে। ভাবছে গানের সুরে যদি সব ভোলা যায় তবে মন্দ নয়। সে গাইছে গলা ছেড়ে, তার গলায় যেন ভোরের পাখির ডাক মিশে গেছে। এক মুহূর্তে মনে হয় বাড়িটি শুধু গরিমা নয়, এক শান্ত মায়ায় ভরে গেছে। দোতলায় দালানে দালানে হাঁটছে দাসেরা। কেউ পানি নিচ্ছে, কেউ চিঠি নিয়ে ছুটছে কাচারি ঘরের দিকে। গ্রামের মানুষ আসবে জমিদারের সামনে নত হয়ে দণ্ড প্রণাম করতে। তবুও এই সকালটা অন্যরকম। আকাশ নীল, বাতাসে পাকা ধানের গন্ধ। বেলা ঠিক 11টার দিকে। গতকাল অনেকেই খাজনা দেয়নি, আজ অনেকে হাজির হয়েছে। রশিদ তালুকদার ছড়ি হাতে বসে আছে ঠিক বাড়ির সামনে, সাথে তার ছেলে ও অনুযায়ীগণ। ফারদিনাও এসে দাঁড়ায় আদিবের পাশে। একে একে অনেকে চাল ধান দিয়ে যাচ্ছে। কেউ কম দিলে রশিদদাকে কটু কথা শোনায় এবং নির্দিষ্ট সময় দেয় বকেয়া দেওয়ার জন্য। একে একে সবার দেওয়া শেষে হাজির হয় সুফিয়ান। ফারদিনা চোখ পড়ে তার দিকে। সাধারণ পোশাক তার পরনে, সাদা রঙের পাঞ্জাবি এবং পায়জামা, তার উপর মেরুন রঙের শাল পেঁচানো, মাথায় পাগড়ি। কালো রঙের পাগড়ির সাথে খোঁচা খোঁচা দাড়ি যেন ওদের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলছে। তার চওড়া পেশিবহুল ভারী সুদর্শন পুরুষের সাথে যেন রাখাল শব্দটি কোনোভাবেই যায় না, ভাবে ফারদিনা। হাতে তার ছিল চালের বস্তাটা রশিদ তালুকদারের সামনে রাখলো এবং সেই সাথে ভারী কণ্ঠে নিয়ে বলল, ভেবে দেখুন ঠিক আছে কিনা। পাশ থেকে আদিব বলল, ঠিক আছে, আর মাপতে হবে না, ভেতরে চল। সুফিয়ান বলল, আজ না, কাজ আছে, যেতে হবে, অন্য একদিন বলে একবার ফারদিনার দিকে দেখলো। এরপর তার পথে চলতে শুরু করলো। ফারদিনা তখন সবার নজর এড়িয়ে সুফিয়ানের পেছনে পেছনে গেল। কিছু দূর এগিয়ে সুফিয়ান বুঝতে পারল তার পেছনে কেউ। সে ঘুরে তাকালো। ফারদিনা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, দৃষ্টি এলোমেলো হয়ে গেল, উস্কুস করতে শুরু করলো। সুফিয়ান বলল, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আমি আসলে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা? ফারদিনা থতমত খেয়ে বলল, আদিব ভাইয়ের সাথে কথা বলেছিলাম, সে বলেছে তোমার অভিযোগ নিয়ে সে আব্বার সাথে কথা বলবে। এটা জানানোর জন্য এখানে এসেছেন? হ্যাঁ, কেন, অসুবিধা হয়েছে তোমার? সুফিয়ান পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে বলল, পায়ে আর কেউ দেখে ফেললে সমস্যা, মানুষের মানে একটা বিষয় আছে। এত ভয় তোমার? সুফিয়ান ভয়ের কথা শুনে ফারদিনার দিকে চোখ তুলে তাকায়। তার চোখের ভাষায় যেন অপ্রকাশিত বাক্য রয়েছে, যা সেই নীরবতাই যেন বোঝাতে চাইছে। পুরুষের আমার ভয়, আমি কাউকে ভয়টাই পাই না, কিন্তু বিনা দোষে দোষী হতে পারবো না। ফারদিনা কিছু বলতে চাইছে কিন্তু পারছে না। সুফিয়ান তার অভিব্যক্তি বুঝতে পারল। এরপর একবার আশেপাশে তাকালো, কেউ নেই। ফারদিনা দিকে এগিয়ে বলল, কিছু বলার আছে? প্রশ্ন করলে ফারদিনা চোখ তুলে জিজ্ঞেস করলো, জানতে চাইলাম। ফারদিনা কিছু বলছে না। তার নীরবতা দেখে সুফিয়ান বলল, আমি চলি, কাজ আছে, আপনি সাবধানে বাড়িতে ফিরে যান। তুমি কোথায় যাচ্ছ? আমি চৌরঙ্গি হাট বাজারের দিকে যাব, কাজ আছে। ফিরবে কখন? সময় হলে। তুমি সোজা সাপটা জবাব দিতে পারো না? জেগে গেল ফারদিনা। সুফিয়ান ফারদিনার রাগ দেখে হেসে উঠল। সে যেন বহুদিন হয়ে গেছে হাসে না। আজ যেন মন খুলে হাসলো। ফারদিনা শুধু অপলক চেয়ে রইল। একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে সে জানতো না। এই হাসিতে যে কোনো মেয়ে আকৃষ্ট হয়ে যাবে, মনে মনে স্বীকার করলো সে। সুফিয়ান থেমে বলল, আবার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে, এখন চলি। বলে চৌরঙ্গি হাটের পথে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতে একটা গরুর গাড়ির সামনে পড়লো। সে গরুর গাড়িতে করে চলে যায়। ফারদিনা মুগ্ধ হাসি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এতক্ষণ তারা সুফিয়ানের কথোপকথন খেয়াল করেছিল তার ফুফু
মজিদ মিয়া সে প্রচণ্ড রেগে গেল, তবে খুব প্রকাশ করল না। করছে না ঘরের ভেতরে ঝিলমিল সে যদি এক বিশ্বস্ত দাসী ফারদিনা সবসময় হাসি করতে পছন্দ করে। সুফিয়ান ঘরের থেকে আর চোখে তাকিয়ে দিয়ে মজিদের থেকে দেখলো লাল ফিতে আমি দেখছি লাল কি রং করা যায়। ঝিলমিলের আজকে খুব রাতেই পছন্দ। ফারদিনা তার নাম দিয়েছে মুচমুচির বিষয়। আপনি আর বাড়ি ফিরে যান। টুংটাং। মজিদ মিয়া মাথা এই কাটতে নামের পেছনে কারণ আছে। সে চলে যায়। ঝিলমিল সুফিয়ান সারাক্ষণ কিছু না কিছু খেতে থাকে, বই হাতে নিয়ে তাই উল্টে তার পাল্টে একটা দেখছে। নাম দিয়েছে সুফিয়ান মুচমুচি। পাশে দাঁড়িয়ে পড়ল। কেউ দেখে ফেলার আগে যখনই আপনি কোনো চলে যান। কাজ করে আমি তখন তোমার ওর সাথে শব্দে তোমার থেকে ছোট, ওর কাছে আপনি শব্দ কেন হবেই, করছো? হয় তুমি কিছু বলে ফেলে থেকে সম্বোধন করো, ফ্লোরে তুমি নয়তো বললে ভেঙে কি ফেলবে। হবে? এজন্য কি আর তার হবে? আরেক নাম দিয়েছে আমার শুনতে টুংটাং। ভালো লাগবে। ফারদিনা সুফিয়ান যখনই বলল, ঝিলমিলকে ডাকে তাহলে বলা তখনই যায় বলে, সত্যি। এই তুমি মুচমুচি মিথ্যা শোন। ফারদিনা কয়েক সেকেন্ড চুপ থেকে ঝিলমিলও বলল, তার তুমি ডাকে এত সাড়া প্রেমের দেয়। গল্প পড়ো। আচ্ছা ঝিলমিল বলো তো, এসেছে প্রেম তার ভালোবাসা ঘরে। মানে কি? চুলে বিনুনিটা ভালোবাসা এদিক সেদিক তোমাকে নাড়াচ্ছে। একা ফারদিনা করে ঝিলমিলকে ফিসফিস করে বলল, এক জায়গায় যাবো, তারপর তোর আমার সাথে যেতে হবে। তুলবে। কই যাইবা? এটাই এই তোমার কাছে রাইতে ভালোবাসার বড় মানে? ভাইয়ারা আমি দেখে তোমাকে ফেলালে এখনই বলতে পারবো না তুই থাকতে ভালোবাসার কিভাবে ব্যাখ্যা কি। জানবে? তোর মাথায় যে আপাতত বুদ্ধি এতটুকুই থাক। হইছে, এখন কও কই এখন যাইবা? কেন নয়? প্রেমের সুফিয়ান সঠিক আসছে ব্যাখ্যা যে দিতে হলে সে আগে প্রেমে যে পড়তে বাঁশিও হবে। বাজায়, তখনই ঘরে যাকে উপস্থিত সবাই হয় রাখাল ঝিলমিল। ছেলে বলে চিনি, ওর বাড়িতে হয়ে যাবে। ঝিলমিল মুখের হাবভাব ফারদিনা অনেক পরিবর্তন সময় করে হয়েছে। খেয়ালিপূর্ণভাবে এখন বলল, ওই কোনো সুফিয়ান, এক অজানা ওরে কারণে কিন্তু আমার ফারদিনা খুবই ভালো ঘরে লাগে, যেন কি যেতে সুন্দর। ইচ্ছা করছে না। ওরে যদি ইট নিজের করে পাথরে গড়া পাইতাম। প্রাসাদে থেকে চুপ মাটির কর আর বাঁশের টুংটাং, কঞ্চির এখন চল। ঘরে যেন এক কিন্তু সত্যি কারণ সুখ কি? পাওয়া যায়। পরে কথাটা বলবো। বলেছিল ফারদিনা ফারদিনার ও দাদু। ঝিলমিল রাতের তার আঁধারে সেই সুফিয়ানের কথার বাড়ি সাথে যেন উপস্থিত আজ হয়। ফারদিনা মিলে মাটির গেল। উপর উঁচু কি একটা হলো চলো? পাটের তলা, ঝিলমিল। সুফিয়ান বলল, দেয়াল যেতে ইচ্ছা বাঁশ করছে না। আর মাটির ফারদিনা মিশ্রণ, মাথা ছাদ আনলো না। খড় ও বাঁশের সুফিয়ান তৈরি। চেয়ারে ভেতরে একটা মাত্র ঘর, কাঁধের যেখানে উপর হাতের সুফিয়ান ভর থাকে। ছোট রেখে জানলা বলল, দিয়ে আমাকে ধুলো ভরসা আলো করো। ঢোকে এবং এবারও ঘরের মাথা এক নাড়ল। পাশে হ্যাঁ। কাঠের দুদিনের এক ছোট পরিচয়ে আলমারি, কতটা পাশে ভরসা করতে চৌকি। পারলেন? বারান্দা নেই, ফারদিনা দুহাত দিয়ে সরাসরি দেখালো মাটি। অনেকটা। পথের সুফিয়ান সঙ্গে এবার ঘর একটু নড়ে জুড়ে। চড়ে দাঁড়ালো। ঘরটিতে হাত শুধু দুটো ঘষে নিয়ে গরম করলো। এরপর কয়েকটা বলল, জিনিসপত্র কতটা আছে, ভরসা করে সবাই এখনই প্রমাণ সবই হয়ে যেন যাবে। সাদামাটা ঝিলমিল, তুমি ঘর জ্ঞান থেকে ও যাও। জীবন অনুযায়ী। তো আমার একটু ঘরের কাজ আছে। সামনে বলতেই খুঁটির সাথে ফারদিনা জ্বলছে ঝিলমিলের মশাল। হাত ধরে তারা ঘরের দৌড়ে ভেতরে ঘরের প্রবেশ বাইরে করে। চলে এলো। ঘরের চারপাশে লণ্ঠন ফারদিনার জ্বলছে, টেবিলের উপর ফারদিনার মোমবাতি। ভয়ে তার আলো উপস্থিতি দেখে ধরে সুফিয়ান সুফিয়ান বসে শব্দে বসে হেসে কিছু উঠল। লিখছে। সে ঘরের টেবিলের বাইরে এক পাশে আসলো। কিছু বই। বারান্দার খুঁটির সুফিয়ান সঙ্গে ফারদিনার হেলান দিয়ে উপস্থিতি টের দাঁড়ালো। পেয়ে ফারদিনা কাঁধের উঠোন উপর পেরিয়ে যেতে থেকে ঘুরে পেছন তাকায়। ঘুরে দেখলো ফারদিনা সুফিয়ানকে ঝিলমিল থমকে চাওয়াচাই দাঁড়িয়ে করে। পড়ল সে। ঝিলমিল এরপর চলে যায় সুফিয়ানকে ঘর লক্ষ্য থেকে। করে সুফিয়ান বলল, দাঁড়িয়ে বলল, আপনি যখনই এই তোমার রাতে এখানে বাঁশির সুর পাবো দেখতে আসলাম, আমি কিন্তু অসুবিধা ছুটে হলো? আসবো। না, অপেক্ষা কিন্তু থাকবো। এসেছেন কেন? জমিদার তোমাকে বাড়ির দেখতে আঙিনাটা আজ যেন দেখতে অন্যরকম। বলছি তো। সন্ধ্যা নামার আগেই আলোর মালা সত্য জ্বলছে বলা বারান্দা মনের থেকে জন্য ভালো উঠোন বলে পর্যন্ত। সুফিয়ান চেয়ারে প্রাচীন ফারদিনাকে সিন্দুক বসতে থেকে বলে। বের সে করা বসে। পিতলের ফারদিনার টেবিলের উপর বই দেখে সে ঝুলছে জিজ্ঞেস করলো, ছাদের এগুলো মাঝখানে। কিসের বই? ঝিকমিক গল্প, করছে আলোয়, প্রেমের বাতাসে গল্প। আদরের কিছুক্ষণ গন্ধ। আগে একটা বই শেষ দুপুরের দোয়া করলাম। ধীরে ধীরে মিশে যাচ্ছে। গল্পের নায়িকা ছিল জোনাকির জ্যোৎস্না, ঝলকানির যার সাথে। রূপে নাকি রাতটা অন্ধকারে যেন কেমন করে রাতের অচেনা অন্ধকার হয়ে উঠেছে। পরিষ্কারভাবে দেখা যেত। বাড়ির তোমার চারিপাশে জীবনে নিস্তব্ধতা জ্যোৎস্না আজ এলে কেবল আছে? গানের অপেক্ষায়। কয়েকদিন বলবো। রশিদ তালুকদারের ফারদিনা একটা আবার গুরুত্বপূর্ণ ঘুরে কাজের ছোট্ট জন্য টেবিলটির শহরে দিকে দেখলো। গেছেন। তার কিছু অনুপস্থিতিতে সাদা তার ছেলে পৃষ্ঠায় আয়ান ধাতব আদিব নিয়ে সায়েম আজ আয়োজন ধাতব করেছে দিয়ে রাতের কিছু লেখা। রঙ্গমঞ্চ। পৃষ্ঠাটা ফারদিনার কথায় হাতে বলা নিতেই ভালো, সুফিয়ান টান বাইজিদের দিয়ে রাত। নিজের কাছে নিয়ে নিল। কি লেখা? মাঝ গল্প। আঙিনার তুমি উপর গল্প লিখতে ঘেরা পারো? এই চেষ্টা হলঘর, করছি। যেটা কাল্পনিক। একসময় ছিল অতিথিদের সুফিয়ান জন্য, ভেবে পড়ল, আজ তার বাস্তবতা প্রতিটি কোণ নিয়ে লিখতে সাজানো চাই, প্রেমের লাল গল্প বোধহয় মখমলে। বলে মৃদু হাসে সুফিয়ান। দেওয়ালের গাঁথুনি ঘেরা কিছুক্ষণ আলোর নীরবতা মালায় কাটলো। সোনালি ওদিকে ঝলক। ঝিলমিল পাহারা ঘরের দিচ্ছে। মাঝখানে ফারদিনা আগ বাড়িয়ে বলল, আজ আমি কার্পেট পাতা, শিমুল চারপাশে তলায় রূপোর আসতে গ্লাস, বলেছিলাম, আসলে পানীয় না কেন? আর এবং আমি গেলে নানা আপনি রকম এখানে মিষ্টান্ন। আসতেন। তুমি খুব রায়ান শেয়ানা, বসে খুব আছে ভালো উত্তর ঘুরিয়ে দিকের পেঁচিয়ে কথা আসনে। বলতে পারো। গায়ে হালকা সুফিয়ান সোনালি কিছু বলবে, ঠিক বেনারসি তখনই ঘরের পাঞ্জাবি, বাইরে থেকে এক শক্ত চুলগুলো কণ্ঠ পেছনে ভেসে এলো। আঁচড়ানো, হাতে সুফিয়ান, ঘরে আছো? স্টিলের মজিদ মিয়ার গলা। গ্লাসে সুফিয়ান বাইরে হালকা এলো। রঙের কি পানীয়, হয়েছে চাচা? ঠোঁট স্থির, গত কিন্তু কয়েকদিন উদাস ধরে হাসি যেন মেখে আসে। শামসুল ছোট ভাই এর দুধের আরিফ, পোলাডারে পাশে পাই ছোট না। ভাই আরিফ, তার মুনতাসির গত চোখে বৃহস্পতিবার রাতে মৃদু 3 জন কৌতূহল, যেন মিলা এই জগৎ ঘুমাইছে। তার কাছে নতুন শামসুল কোনো বউ স্বপ্নের আর মতো। 2 পোলারে 2 সায়েম বছরের পানীয় পোলা খাচ্ছে, পাঁচু সে যেন সকালে দেহে পাঁচু নাই। সর্বদাই সুখী। আদিব এরকম পরিস্থিতিতে আসতে চায়নি, তাকে জোর করে আনা হয়েছে। সব প্রস্তুত? রায়ান জিজ্ঞেস করলো। কোনো এক দাসী মাথা নিচু করে বলল, জি হুজুর, তারা এসে গেছে। হল ঘরের বাইরে তখন পায়ের শব্দ, মেঝে
মেঝেতে আলগোছে বাজছে ঘুঙুরের শব্দ, পায়জামার ঝুনঝুন, আর তার সঙ্গে মিশেছে তবলার প্রথম আঘাত।
তারপর ধীরে ধীরে প্রবেশ করলো তারা, তিনজন বাইজি, যেন রাতের আলোয় ফুটে থাকা রজনীগন্ধার মতো। তাদের পরনে গাঢ় লাল রঙের লেহেঙ্গা, হাতের সুকর্ম মিরক ওয়ার্ক করা পূর্ণ। প্রথমেই আসলো সায়রা, কপালে লাল টিপ, চুলে গোলাপ গাজা, আরেকজনের চোখে কাজল, ঠোঁটে মৃদু হাসি, তার নাম কাশ্মীরা। তৃতীয়জন সবচেয়ে তরুণী, হয়তো 20 বছর হয়নি, তার নাম মেহের। আতিফ বেশ অপ্রস্তুত বোধ করলো, কিন্তু বাকি 3 ভাইয়ের সাথে যোগদান যেন করতেই হলো তাদের মন রক্ষার্থে। রায়ান, আরিফ, শাহিম তারা হাতে পানীয় নিয়ে তবলার শব্দের সাথে সুরের সাথে বলে উঠল, নাচো। বাইজিরা নাচ শুরু করলো, তবলার তালে তালে শরীর দুলে উঠল, গানের ছন্দ ভেসে উঠল, দূর কোথাও যাস প্রিয়ে, ফিরে আয় মোর ঘরে। রায়ানের দৃষ্টি চলে গেল মেহেরের দিকে। ঘরের আলোয় যেন তার চোখের দীপ্তি ছিটকে পড়েছে মেঝেতে। ছেলেরা একে একে নিঃশব্দ হয়ে গেল। রায়ান চোখের পলক ফেলল না। মদ এক চুমুক নিয়ে বলল, গানটা যেন মদের চেয়েও মধুর, আর নাচো বলে হাসলো। বাইজিদের মুখে হাসি, কিন্তু সেই হাসির ভেতরে যেন এক ধরনের শূন্যতা। তার চোখে বাইজিদের শরীর নয়, তাদের চোখের ক্লান্তি ধরা পড়ল। কত রাত এমন কেটেছে, কত দরজায় নাচতে হয়েছে, সে ভাবনাটাই যেন রায়ানকে কেমন করে নরম করে তুলল। তবলার তালে তালে তাদের পায়ের নুপুর বাজে। রায়ানের চোখে রক্তের আভা দেখা দিল হঠাৎ। সে বলল, এই জীবনের আনন্দ বড়ই অল্পস্থায়ী, তাই না আদিপ? আদিপ চুপ করে এলো। তার মনে হচ্ছিল এই গান, এই হাসি, সব কিছু যেন চিরস্থায়ী না হলেও এর মতো শান্তি আর কিছুতে নেই। নাচের মাঝে মেহের একবার তাদের দিকে তাকালো, তার দৃষ্টি ক্লান্তি, তবুও সে হাসলো, যেমন ফুল ঝরে পড়ে তবু গন্ধ ছড়ায়। রায়ান গ্লাসে আবার ঢাললো মদ, ধীরে ধীরে বলল, এই রাতে কোনো শোক নেই, শুধু আনন্দ। কিন্তু বাহিরে তখন ঘন কুয়াশা জমেছে, সাথে দমকা হাওয়া। ঘরের দূরের কুকুরের ডাক শোনা যায়, যেন প্রকৃতি নিজেই প্রতিবাদ করছে এই আরম্ভের। বাইজি মেহেরের সবচেয়ে সুন্দরী। সে গানের সুর ধরেছিল, সুর শেষ করে বসে পড়ল কার্পেটে। সে জল চেয়ে নিল, মৃদু কণ্ঠে বলল, গান গাইলে মন ভালো হয়। কিন্তু শেষে কে শুনে কান্না? রায়ান শুনতে পেল, কিছু বলল না। গ্লাসের তলায় তার নিজের মুখ প্রতিফলিত হলো, এক ধরনের নিঃসঙ্গতা নিয়ে। আবির শুধু বলল, গান থামিও না মেহের, এই রাতের নীরবতা গানেই ঢেকে থাকুক। তখন তবলার তালে তালে আবার উঠল সুর, কিন্তু এবার গানটি একটু ভারী। এই দেহখানি মাটি হইবে, রবে কেবল নাম। এই মুহূর্তে ঘরের ভিতর কেমন যেন নেমে এলো এক বিষণ্ণ আবেশ। মদের গন্ধের নিচে ছড়িয়ে পড়ল চন্দনের গন্ধ, আর তার মধ্যেই কেউ যেন নিঃশব্দে কেঁদে ফেলল। আজ এই পর্যন্ত, খুব দ্রুত আসবো পরবর্তী পার্ট নিয়ে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ।